ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারে তোমাদের স্বাগত। তো আমি তোমাদের ইতিহাস পড়াবো। আমার নাম দীপ্যমান রায়। তো আজকে শুরু করছি দশম শ্রেণীর ইতিহাসটা। তো আমাদের প্রথম চ্যাপ্টারের নামই হচ্ছে ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো। প্রথম চ্যাপ্টারের নাম সবসময় তোমাদের ইতিহাসের ধারণা হয়ে থাকে। তো এবারও আছে, তবে এবারের ইতিহাসের ধারণাটা একটু অন্যরকম। আজকে প্রথম ক্লাসে আমি মোটামুটি কি কি বিষয় আছে সেগুলো বলবো। এর ভিতরকার যে প্রশ্ন সেগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ হবে সেখানে দিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে তোমাদেরকে গল্পের মতো করেই আমি বলার চেষ্টা করছি। তো ইতিহাসের ধারণার ব্যাপারটা আমরা এই চ্যাপ্টারে জানবো যে আমরা ইতিহাস চর্চা, বিশেষ করে আধুনিক ইতিহাস চর্চা কী করে করব। তো এই আধুনিক ইতিহাস চর্চাটা শুরু হয় 19 শতক থেকে। তো ইতিহাসের ধারণার এই আধুনিক ইতিহাস ধারণার প্রথম জনক বলা চলে জার্মান ঐতিহাসিক লিও ভন র্যাঙ্কে। এর কথা তোমাদের বইতে প্রথমেই থাকবে। এর পরবর্তীতে ব্রিটিশ ঐতিহাসিক জি.এম. ট্রেভিলিয়ান, তিনি ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী বলেন। তো এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে ইতিহাসের মাধ্যমেই আমরা কিন্তু সমস্ত যে শিক্ষাগুলো সেইগুলো গ্রহণ করে থাকি। কারণ তুমি যে ধরনের যে বিষয়ের ওপরেই পড়াশোনা করছো না কেন, ধরো তুমি অঙ্ক পড়বে, তাতে তুমি যে সমস্ত উপপাদ্যগুলো করবে সেগুলোও কোনো না কোনো গণিতজ্ঞ বা কোনো না কোনো বিজ্ঞানীর কোনো থিওরির ওপর নির্ভর করে, সেগুলোও এক ধরনের ইতিহাস। তুমি যে বাংলা পড়ো, সেই বাংলার মধ্যেও ইতিহাসের ছায়া রয়েছে। যেমন যে কোনো লেখক তার লেখার মধ্যে, বিশেষ করে যদি তুমি রবীন্দ্রনাথ বা নজরুল ইসলামের কবিতা বা গানগুলো দেখো, তো সেগুলোর মধ্যে তৎকালীন সমাজের বিভিন্ন ছবি ফুটে উঠেছিল। অর্থাৎ তারা একটা সময়কে বহন করেছেন, এবং যেগুলোর মাধ্যমে আমরা সেই সময় বা অতীতে ফিরে যেতে পারি, এবং আমরা জানি যে অতীতের ধারণাই হচ্ছে ইতিহাস। এর পরবর্তীতে আমরা যদি ভূগোল বা অন্যান্য সাবজেক্ট বিজ্ঞানের বিষয়গুলোও দেখি, সেখানেও যে সমস্ত ঘটনাগুলোর উল্লেখ থাকে, যেমন নিউটনের থিওরি, এগুলোও এক ধরনের ইতিহাস। বা বিজ্ঞানের ক্ষেত্রে রেনেসাঁ, ইউরোপের ক্ষেত্রে সেগুলোও ইতিহাস। তাই ইতিহাসকে যে অন্যান্য বিষয়ের জননী বলা হচ্ছে, সেটা অনেকাংশেই ঠিক বলে মনে করা হয়। এর মধ্যেও আমরা বেশ কিছু ধরনের যে উপাদান হিসেবে দেখব, সেগুলোর বেশ কিছু জিনিস আমরা লক্ষ্য করব। তো সেই লক্ষ্যগুলোর মধ্যে থাকবে, এগুলো আমি একটু তোমাদের লিখে দেখাই। খেলার ইতিহাস। তো এই খেলার ইতিহাসের মাধ্যমে আমরা কি করে জানবো যে এই খেলাও কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ধরনের সামাজিক দিকগুলোকে তুলে ধরে। বিশেষ করে সেই সমস্ত জায়গায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক সমস্যা বা সমস্যার সমাধান ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এই খেলার মাধ্যমে বা খেলার মাঠেই সমাপ্তি ঘটেছে। তো সেই জন্য আমরা খেলার ইতিহাসকেও ইতিহাসের একটা অন্যতম ধারণা বলতে পারি, বা অন্যতম একটা উপাদান বলতে পারি। এখানে বিভিন্ন লেখকের নামগুলো রয়েছে তোমাদের বইতে, যে যে বই পড়ো না কেন সেখানে এই লেখকগুলো, বিশেষ করে খেলার ইতিহাসের ওপর আশিস নন্দী, রামচন্দ্র গুহ এবং বড়িয়া মজুমদার, এনারা এই সমস্ত খেলার ইতিহাসগুলো, বিশেষ করে ক্রিকেট, ফুটবল এবং হকি, যেগুলো আমাদের দেশে বিশেষ করে ভারত এবং এছাড়াও ভারতের বাইরে ইউরোপে প্রসিদ্ধ লাভ করেছে, সেই খেলাগুলোকে নিয়ে তারা আলোচনা করেছেন। এর পরবর্তীতে আছে খাদ্যাভ্যাসের ইতিহাস। তো আমরা কিন্তু এই খাদ্যাভ্যাসের ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে দেখব। তার কারণ আমাদের ভারতবর্ষ যে খাবারটা গ্রহণ করে, সেই একই খাবার কিন্তু কখনোই আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো যারা রয়েছে, বা পার্শ্ববর্তী না অন্যান্য যে কোনো দেশ রয়েছে, তাদের আলাদা হবে। যেমন আমরা ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা ভাত খেতে পছন্দ করি। তুমি ইউরোপের যে কোনো দেশে যাও, তারা কিন্তু ভাত সেভাবে খায় না। তাদের কাছে রুটি বা পাউরুটি, ময়দার জিনিসপত্রগুলোই তাদের খাওয়াটা নির্ভর করে। এর পিছনেও বিভিন্ন কারণ আছে, কারণ সেখানকার পরিবেশ, প্রকৃতি, এইগুলোর ওপরে নির্ভর করে। তো এর মধ্যে বলা যেতে পারে
প্লিনি ও পৌরোপ্লাস, যারা ভারতের ওপর বিভিন্ন এনারা ছিলেন গ্রিক দার্শনিক, এনারা ভারতের ওপর একটা জিনিস লিখেছেন যে ভারতীয় মশলা অত্যন্ত কি বলবো, অত্যন্ত সুগন্ধি এবং সুস্বাদু ছিল। তো সেইটা বলা চলে যে হচ্ছে তাদের দেশে এই ধরনের খাবার তারা পেতেন না বলেই হয়তো তারা এই কথা বলেছিলেন। তো এই খাদ্যাভ্যাসের ইতিহাসের মাধ্যমে আমরা সেই সমস্ত দেশের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থা লক্ষ্য করতে পারি। অর্থনৈতিক অবস্থা কেন বলছি, কারণ ভরতচন্দ্র রায় অন্নদামঙ্গল গ্রন্থে তৎকালীন যে বাঙালিদের ভোজন সেখানকার কথা বলেছেন, যেমন নিরামিষ, আমিষ, অম্লমধু, তিক্ত, কষা, এই সমস্ত কিছু রয়েছে। আবার বৈষ্ণব সাহিত্য যেগুলো, সেখানে চিরা মহোৎসব বা ফলারের কথা বলা হয়েছে, যার থেকে আমরা বলতে পারি যে এই খাদ্যাভ্যাসের ইতিহাস জানার মাধ্যমে বা এই খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে আমরা ইতিহাসের যে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈচিত্র্য, কখনো কখনো সেটা রাজনৈতিক বৈচিত্র্যতেও রূপান্তরিত হয়, সেগুলো পেতে পারি। এখানে আরও অনেকের নাম রয়েছে যারা খাবারের ওপরে বিভিন্ন ধরনের বই লিখেছেন। জোফ্রে পিলচার সম্পাদিত অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ফুড হিস্ট্রি, ব্রোদেল, মার্ক ব্লক সমাজ জীবনের ওপর যে খাদ্যাভ্যাসের প্রভাব সেগুলো নিয়ে লিখেছেন। এগুলো তোমরা মোটামুটি বইতে রয়েছে, এগুলো দেখে নেবে এবং এর থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হবে আমি সেগুলো গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে পাঠিয়ে দেবো। এরপরেরটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চা বলতে সঙ্গীত, নৃত্য, নাটক প্রভৃতিকে বোঝায়। এগুলো প্রাচীন ইতিহাস ধরলে এগুলো বহু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। বর্তমান সময় তোমরা যে সিনেমা বা বিভিন্ন গল্পের বই বা অন্যান্য যে লেখালেখিগুলো রয়েছে সেগুলোকে শিল্পের মধ্যে রাখতে পারো। ভাস্কর্য শিল্পের একটা অন্যতম উদাহরণ। তো শিল্পচর্চার ইতিহাসের মাধ্যমে আমরা কি জানতে পারি? আমরা শিল্পচর্চার মাধ্যমে, বিশেষ করে আধুনিক শিল্পচর্চার মাধ্যমে, আমরা কোনো একটা স্থান বা কোনো একটা জায়গার বিশেষ করে সেখানকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিকটাকে পেতে পারি। যেমন তোমরা সকলেই জানো যে সত্যজিৎ রায়ের তৈরি পথের পাঁচালী বিশ্ববিখ্যাত একটা সিনেমা। তো সেই সিনেমার মাধ্যমে আমরা বাংলা, আমাদের এই যে গ্রাম বাংলাটা কীরকম হয় বা কী হতে পারে সেটা বিশ্ব দরবারে উপস্থাপিত হয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত সিনেমাগুলো রয়েছে সেগুলো দিয়েও তোমরা, বিশেষ করে যদি হলিউডের সিনেমা দেখো তাহলে আমেরিকার সংস্কৃতি, বা বলিউডের সিনেমা দেখলে অন্যান্য আমাদের বিভিন্ন রাজ্যের যে আলাদা আলাদা সংস্কৃতিগুলো সেগুলো আমরা বুঝতে পারবো। এছাড়াও বিভিন্ন ধরনের ছবি বা গানের মাধ্যমেও বিভিন্ন ধরনের সংস্কৃতি ফুটে ওঠে। যেমন গান যদি বলি, আমরা মুঘল আমলে যে ধরনের গানগুলোর কথা জানতাম সেগুলো কিন্তু পরবর্তীকালে বদল হয়েছে। আমাদের বাংলা ভাষাতে, যেহেতু আমরা আধুনিক ইতিহাস পড়ছি, সেই আধুনিক দিকে দেখতে গেলে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর একটা নতুন ধরনের গানের তৈরি করেন, যেখানে গানের কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। সেই কথার মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরা যায়। যেমন আমরা বাংলার মাটি বাংলার জল গানটার মাধ্যমে যে বঙ্গভঙ্গ, সেই ইতিহাস পেতে পারি। নজরুল ইসলাম, যাকে আমরা বিদ্রোহী কবি বলে দেখি, তার লেখা কবিতা বা গানে আমরা বারংবার দেখেছি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা করা বা তরুণদেরকে সমাজের হাল ধরতে হবে, এই ধরনের লেখা বারবার ফুটে উঠেছে। ছবির দিকে যদি বলা হয়, ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বা ভারত মাতা ছবিটা তোমরা সকলেই জানো, পুরনো ক্লাসের বইতেও তার ছবি ছিল, যে সেই ছবিটা তৎকালীন ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামে কতটা প্রভাবিত করেছিল। তো এই জিনিসগুলোকে আমরা ইতিহাসের উপাদান হিসেবে অবশ্যই দেখব। পোশাক পরিচ্ছদের ইতিহাস রয়েছে এর পরের পয়েন্ট তোমাদের। পোশাক পরিচ্ছদের ইতিহাস বর্তমানকালে খুবই গুরুত্বপূর্ণ বলা চলে, যা বা বলতে গেলে ফ্যাশনের যে ইতিহাস, এটা আমরা এটাও একইভাবেই আমরা দেখব যে প্রাচীনকালে এক এক জায়গার এক এক ধরনের
সামাজিক, অর্থনৈতিক এবং প্রাকৃতিক কারণেও সেখানকার পোশাক আছাড় আলাদা হতো। যেমন তোমরা দেখবে ইউরোপীয়রা অনেক বেশি আঁটোসাঁটো পোশাক পরতেন। যখন তারা ভারতবর্ষে আসেন তারা কোট প্যান্ট বা মাথায় মোটা টুপি পরতেন, কারণ তারা ঠান্ডার দেশের মানুষ। অপরদিকে আমরা যারা ভারতীয়রা ছিলাম তৎকালীন, তখন তারা যথেষ্ট ঢিলাঢালা পোশাক এবং বিশেষ করে ফতুয়া, ধুতি এই ধরনের পোশাক পরতাম, কারণ আমাদের এখানে গরম বেশি। এখানে আমাদেরকে হালকা জামা বা পোশাক পরলেই আমাদের আরামটা বেশি হয়। পরবর্তীকালে এই পোশাক পরিচ্ছদও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিলে গেছে, অনেকেই অন্য অন্য জায়গার পোশাক পরিচ্ছদকে গ্রহণ করেছেন। তো সেগুলোকে রেখেই পোশাক পরিচ্ছদের ইতিহাস এখানেও বিভিন্ন নাম রয়েছে। যে পিটার ম্যাকনিনের 4 খণ্ডর গ্রন্থ রয়েছে, যে ফ্যাশন ক্রিটিক্যাল অ্যান্ড প্রাইমারি সোর্সেস, অক্সফোর্ড থেকে প্রকাশিত। তো পোশাক পরিচ্ছদ নিয়ে সেগুলো এখানে বলা রয়েছে। এছাড়া রেনেসার সময়ও যে ব্রিটিশ এই ইউরোপীয় রেনেসা ঘটেছিল, সেই সময় পোশাক পরিচ্ছদের বিভিন্ন পরিবর্তন আসে। তারপরে আর দুটো পয়েন্ট আছে, দুটোকে আমি একসাথেই বলছি। ফটোগ্রাফি ও স্থাপত্য। ফটোগ্রাফি ও স্থাপত্য দুটো কিছুটা হলেও এক, কারণ দুটোই দৃশ্যকল্প হিসেবে কাজ করে। ফটোগ্রাফ এসছে ঊনবিংশ শতাব্দীতে, এবং মূলত সেই ফটোগ্রাফিগুলো বিভিন্ন ঘটনাকে আমাদেরকে চিরকালের জন্য স্থায়ীভাবে দেখিয়ে দেয়। আমরা ভারতের স্বাধীনতার সময় যে লালকেল্লার ওপর জওহরলাল নেহেরুর বক্তৃতা দেওয়ার ছবি, সেটা দেখে সেদিনের লালকেল্লার সামনের পরিস্থিতি জানতে পারি। অপরদিকে গান্ধীজির ডান্ডি অভিযানের ছবি, সেই অভিযানের গুরুত্ব আমরা সেই ফটোগ্রাফের মধ্যে দিয়ে দেখতে পারি। রানী ভিক্টোরিয়ার ছবি দেখে তার ব্যক্তিত্ব এবং তার ক্ষমতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল হতে পারি। এবং স্থাপত্য, এই স্থাপত্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ইতিহাসের হিসেবে। কীরকম? আমরা মূলত যাই ইতিহাসের কথা জানি না কেন, সেই ইতিহাসের উপাদান হিসেবে স্থাপত্যর ভূমিকা সবথেকে বেশি। কারণ এই স্থাপত্য যদি না থাকে, তাহলে আমরা সেই ইতিহাসটা যে ছিল কি ছিল না আমরা জানতে পারি না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ভারতবর্ষের ইতিহাস আমরা সকলেই জানতাম যে ষোড়শ জনপদ বা আর্যদের সময় থেকে, কিন্তু যবে থেকে হরপ্পা এবং মহেঞ্জোদড়োতে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ বা বলা চলে তাদের স্থাপত্যকে আমরা উদ্ধার করি, তার মাধ্যমেই আমরা জানতে পারি যে ভারতের ইতিহাস আরও পুরনো। তো সেইভাবেই বলতে গেলে সমস্ত স্থাপত্য পৃথিবীর, তার পিছনের সামাজিক রাজনৈতিক যে ইতিহাসগুলো আছে সেগুলোকে বোঝাতে স্থাপত্য গুরুত্বপূর্ণ। যেমন বলতে পারো ভারতের তাজমহল মুঘল সাম্রাজ্যের বৈভব এবং তাদের অর্থনৈতিক কতটা শক্তিশালী ছিল অর্থনৈতিকভাবে সেটা তারা দেখাচ্ছেন। তারপরে বলতে গেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালও, যেটা রানী ভিক্টোরিয়ার জন্য বানানো হয় কলকাতায়, সেটাও দেখায় যে ভারতকে কতটা গুরুত্ব দেওয়া হতো ব্রিটিশ শাসনের ক্ষেত্রে। তো এই রকম আরও অনেক কিছুই আমরা স্থাপত্যের ইতিহাস থেকে, এই স্থাপত্য থেকে পেতে পারি, যার মাধ্যমে বলতেই পারি যে স্থাপত্যের ইতিহাস এবং ফটোগ্রাফির ইতিহাস ঐতিহাসিক উপাদান হিসেবে বর্তমানে প্রচণ্ডভাবে কাজে লাগে। এবার আমরা জানবো যে ভারতের ইতিহাসের উপাদান কী। এতক্ষণ আমরা ইতিহাসের উপাদান কী কী হতে পারে জেনে গেছি, যে 6-7টা পয়েন্ট তোমাদের লিখে দিয়েছিলাম, সেগুলো তোমরা দেখেছো। এবার জানবো ভারতের ইতিহাসের উপাদান কী কী হতে পারে, যার কিছু কিছু তোমাদেরকে আমি বলেছি। তো কি হতে পারে? প্রথমেই বলতে পারি যে হচ্ছে ফটোগ্রাফ। তো ফটোগ্রাফের মধ্যে আমি প্রথমে আগে বলেছি যে গান্ধীজির ছবি আছে, ডান্ডি অভিযানের, ভারতের স্বাধীনতার দিন যে ভারতের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে সেই ছবি, বা নেতাজি সুভাষচন্দ্রের যে বিভিন্ন জাপান বা সিঙ্গাপুরে বিভিন্ন ছবি, সেগুলো আমরা দেখতে পাই। তো সেগুলোর থেকে আমরা জানতে পারি যে সেই ছবিগুলোর পিছনকার ইতিহাস, ছবিগুলোর পিছনকার ঘটনা। তো এখানেও ছবি বা ফটোগ্রাফ একটা গুরুত্বপূর্ণ। আবার লিখব যে এখানে আমি বলি ভারতের এগুলো সবই হচ্ছে ভারতের ইতিহাসের উপাদান, আমি বলবো ফটোগ্রাফ গেল। এরপর বিভিন্ন ধরনের লেখালেখি থেকে আমরা জানতে পারবো। প্রথমেই বলতে হবে যে উপন্যাস বা গল্পের কথা। তো উপন্যাস বা গল্পের মধ্যে তোমরা দেখেছো
বিশেষ করে রবীন্দ্রনাথের লেখা বা নজরুলের লেখা যেগুলো, সেগুলোর মধ্যে তৎকালীন সময় বা তাদের সময়কার বিভিন্ন ঘটনা আমরা জানতে পারি। যেমন বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ থেকে আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনা জানতে পারি। আমরা শরৎচন্দ্রের লেখা পথের দাবি থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সেখানে তার বিভিন্ন ধরনের যে গিরিশ মহাপাত্রের চরিত্রের মাধ্যমে যে একজন বিপ্লবীর গল্প বা একজন স্বাধীনতা প্রাণ মানুষের গল্প আমরা জানতে পারি। সেরকমই আরও বেশ কিছু উপন্যাস বা গল্প থেকেও আমরা তৎকালীন সময় জানতে পারি। এবং আধুনিক ইতিহাসের ক্ষেত্রে যদি আসা যায়, তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো বা অন্যান্য যে গল্প উপন্যাস রয়েছে, প্রথম আলো, সেই সময়, এগুলো থেকে তার পূর্ববর্তী সময়কে তিনি কিভাবে দেখছেন সেগুলো উপস্থাপনা করেছেন। এগুলো তোমার বইতে রয়েছে, তো সেইগুলো নামগুলো তোমরা দেখে নেবে। আমি কিছু নাম বলে দিচ্ছি। যে আনন্দমঠ প্রথমেই বলেছি, তারপরে ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা পথের দাবি, এই সমস্ত বইগুলো রয়েছে। তারপরে আমরা বলতে পারি আত্মজীবনী বা স্মৃতিকথা, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা ক্ষেত্রেও একটা সমস্যা আছে। আত্মকথা বা আত্মজীবনী যখনই লিখছেন কোনো ব্যক্তি বা কোনো ঐতিহাসিক চরিত্র, তো তখন তিনি কিন্তু তার নিজের দর্শনটা বা তিনি নিজে যেভাবে দেখছেন বিষয়টা, সেগুলোকে তুলে ধরছেন। তারপরেও তার থেকে এবং অন্যান্য লেখার মাধ্যমে তার যতটা সম্ভব সত্যতা যাচাই করে আমাদেরকে ইতিহাসকে খুঁজে বের করতে হবে। ভারতের ইতিহাসের ক্ষেত্রে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা সরলা দেবী চৌধুরানী এবং 70 বৎসর বিপিনচন্দ্র পালের লেখা থেকে আমরা পেতে পারি। আর যে পরের পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাই আমরা যাচ্ছি। তো সেই পয়েন্ট হচ্ছে চিঠিপত্র। ফটোগ্রাফ হয়েছে, এখানে ছিল, এটা 3 হবে, এটা ছিল গল্প উপন্যাস, এটা হচ্ছে চিঠিপত্র। চিঠিপত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চিঠিপত্রের মধ্যে প্রথমেই বলতে হয় যে জওহরলাল নেহেরু জেলে থাকার সময় তার ইন্দিরা গান্ধী তার কন্যাকে তিনি নিয়মিত চিঠি লিখতেন। সেই চিঠির মাধ্যমে ভারতে একজন তোমাদেরই বয়সী বা তোমাদের থেকে ছোট হবেন একজন কিশোরীকে কিভাবে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে সমাজ রাজনৈতিক সম্পর্কে জ্ঞান দেওয়া যায়, সেটা তিনি সেই চিঠিগুলো থেকে পাওয়া যায়। এছাড়াও নেতাজির বহু চিঠি, স্বামী বিবেকানন্দের বিদেশ ভ্রমণের চিঠিগুলো থেকেও তৎকালীন সময়ে ভারত এবং ভারতের বহির্বিশ্ব যে রয়েছে সেখানকার বিভিন্ন ঘটনা এবং বর্ণনা জানা যেতে পারে। তো আমরা চিঠিপত্রকেও একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখব ভারতের ইতিহাসের উপাদান হিসেবে। পরবর্তী পয়েন্ট হিসেবে আমাদের রয়েছে পত্রপত্রিকা। বর্তমান আধুনিক ইতিহাস গবেষণার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্রপত্রিকা। বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টিভি চলে আসলেও আজও একটা খবরের কাগজের যে ভূমিকা তা অন্য কোনো মাধ্যমের বা মিডিয়া মাধ্যমের নেই। ভারতের স্বাধীনতা পূর্বের যদি ধরি, বঙ্গদর্শন, সোমপ্রকাশ, অমৃতবাজার পত্রিকার মতো যে এটা পত্রিকা, অমৃতবাজার পত্রিকার মতো যে সমস্ত খবরের কাগজ বা পত্রপত্রিকাগুলো ছিল, মাসিক, সাপ্তাহিক বা দৈনিক, সেগুলোতে তৎকালীন সমস্ত ঘটনাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পেতে পারি এবং প্রতিটিরই আর্কাইভ থেকে আমরা জানতে পারি যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে কী কী হয়েছে। এখনও অবধি ইতিহাসের উপাদান হিসেবে আমরা বলতে পারি যে এই পত্রিকারা সবথেকে কম পক্ষপাত দুষ্ট। তোমাদের এই কটাই বিষয় এই প্রথম চ্যাপ্টারের ইতিহাসের ধারণাতে রয়েছে। তো এই ধারণাগুলির মধ্যে যে চারটে পয়েন্ট রয়েছে, এই চারটে হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান আধুনিক ভারতের। অবশ্যই এটা মাথায় রাখবে, আমরা কিন্তু এই ইতিহাসের ধারণাটা দেখছি আধুনিক ভারতের ইতিহাস। তোমাদের দশম শ্রেণীর প্রায় সমস্তটাই রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের ওপর, এই আধুনিক ভারতের ইতিহাসের ওপর। কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে দেখছি ইতিহাসের ধারণা, কিন্তু এটা কিন্তু আধুনিক ইতিহাসের ধারণাই বলা চলে। আমরা প্রথমে জানলাম ইতিহাসের উপাদান কি কি হতে পারে। এই প্রথম পয়েন্ট ছিল ইতিহাসের উপাদান। পরেরটায় দেখলাম
ভারতের ইতিহাসের উপাদান। এই দুটো বিষয়ই তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে। তো আমি এই সমস্ত চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সেগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং তোমরা বইটাকে কিন্তু ভালো করে পড়বে। আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম, এরপর বইতেও বহু জিনিস রয়েছে সেইগুলো পড়বে, এবং আমি যে নোটগুলো দেবো সেগুলো মন দিয়ে পড়ার চেষ্টা করবে।